মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ছুটি শেষ হয়ে গেছে, তবু এখনো মাঠে যাওয়া ছাড়েনি অতনু। মাঠ একটা নেশার মতো, লেগে গেলে সহজে ছাড়ে না। স্কুল টিউশনের সমস্ত ব্যস্ততা মিটিয়ে রোজ একবার করে মাঠে যায় ও। প্রথম দিকে সময় কাটানোর জন্য খেলত, কিন্তু এখন অতনু সিরিয়াস প্লেয়ার। ফার্স্ট ডাউনে নেমে ইনিংস তৈরি করার চেষ্টা করে, টুকটাক করে শর্ট রান নিয়ে খেলে, স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করে। স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করলে সবসময় কনসেন্ট্রেশন ঠিক রাখতে হয়। 10টা বল হয়তো ব্যাটে বলে কানেক্ট হবে, কয়েকটা কিপারের কাছে আসবে, কিন্তু যখনই অন্যমনস্ক হবে বল কানায় লেগে ক্যাচ আসবে স্লিপে। সেদিনও হাঁটু ভাঁজ করে স্লিপে দাঁড়িয়ে অতনু। বলটা ব্যাটের কানায় লেগে অতনুর কাছে চলে এসেছিল। অতনু বোধহয় অন্য কিছু ভাবছিল। রেসপন্স করতে কয়েক সেকেন্ড দেরি হয়ে যায়, তবুও বুঝতে পেরেই অতনু শরীরটা ডান দিকে ছুঁড়ে দিল। ক্যাচ হলো না, কিন্তু অতনুর ডান হাতটা গেল ভেঙে। অতনুর ছোটবেলায় অনেককে দেখেছে হাতে প্লাস্টার করে গলায় ঝুলিয়ে রাখতে। উভয় ইরাদের বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই ইরা বেরিয়ে এলো। অন্যদিন তাও গুনগুন দেবীর দরজা খোলে, আজ একেবারে ইরা। অতনুর এই হাল দেখে এমনই চমকে গেল, ইরার মুখ থেকে কোনো কথা বেরোল না। তারপর নিজেকে সামলে নিয়ে ইরা জিজ্ঞেস করল, কিভাবে হলো? ইরার গলায় কেমন একটা অভিভাবক মার্কা সুর। অতনু কাচুমাচু মুখ করে উত্তর দিল, মাঠে ক্যাচ ধরতে গিয়ে। ইরা মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ, ছেলে তো জন্টি রোডস হবে, তাই না? সব ক্যাচ না লুপলে তো তোর চলবে না, তাই তো? এ আবার কি কথা? কোন ক্যাচ লুপতে গিয়ে হাত ভাঙবে তা কি আগে থেকে জানা যায়? কিন্তু এই পরিস্থিতিতে মুখে মুখে তর্ক করার থেকে খারাপ কিছু হতে পারে না। তাই ইরার সব কথা শুনে অপরাধীর মতো মাথা নামিয়ে রাখল অতনু। ইরা জিজ্ঞেস করল, খেয়েছিস কিছু? এতক্ষণে অন্ততপক্ষে একবার গুনগুন দেবীর দেখা পাওয়ার কথা, কিন্তু তাকে দেখতে না পেয়ে অতনু পাল্টা প্রশ্ন করল, কাকিমা কোথায়? দেখছি না তো। ইরা বেশ বিরক্ত হয়ে বলল, মা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছে। তুই কি মায়ের সঙ্গে দেখা করতে এসেছিস? তাহলে বাড়ি চলে যা। আর যদি কিছু খাস তো বল, আমি আমার জন্য ম্যাগি বানাচ্ছিলাম, তোর জন্য বানিয়ে দিচ্ছি। অতনুর ভাঙা হাতের দিকে ইশারা করে বলল, কিভাবে খাবো, হাত তো ভাঙা। ইরা এবার রেগেই গেল, ঝগড়ার মতো করেই বলল, খাবি কিনা জিজ্ঞেস করেছি, কিভাবে খাবি জানতে চেয়েছি? হ্যাঁ, যতদিন হাত না সারছে তুই কি উপোস করে থাকবি নাকি? আর তো কিছু বলার নেই। চুপচাপ ইরার পিছু নিল। ইরা রান্নাঘরে গিয়ে পাকা গিন্নির মতোই যা যা লাগবে তাক থেকে নামিয়ে আনল। তারপর ভীষণ যত্ন করে ম্যাগি বানালো। অতনুও চুপ করে দাঁড়িয়েছিল না। ড্রয়ার খুলে বাঁ হাত দিয়ে দুটো কাঁটা চামচ বার করল। ইরা একবার ওর দিকে তাকিয়ে বলল, আমি তোকে এসব করতে বলেছি? নিরীহ ছেলের মতো মিনমিন করে অতনু বলল, যেটুকু পারি করব না। এরপর আর কিছু বলল না ইরা। দু হাতে দুবাটি ম্যাগি নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল। বিছানায় প্রথমে একটা পুরনো খবরের কাগজ পাতল, তারপর দুখানা বাটি রাখল কাগজের ওপরে। ইরা নিজে 1 চামচ খাচ্ছিল, অতনুকে 1 চামচ খাইয়ে দিচ্ছিল। দূরে বসে থেকে খাইয়ে দিতে ইরার অসুবিধা হচ্ছিল, তাই পাশে এসে বসল। হঠাৎ খেতে খেতে দাঁত দিয়ে চামচটাকে চেপে ধরল অতনু, কিছুতেই ছাড়ছিল না। চামচ ছাড়াতে ছাড়াতে অন্যমনস্ক হয়ে গেছিল ইরা। হঠাৎ নিজের দিকে টেনে নিল অতনু। এমনভাবে টেনে নেওয়ায় চমকে গেছিল ইরা, কিন্তু এই আশ্রয়ে এত নির্ঝঞ্ঝাট লাগবে ভাবেনি ইরা। এ যেন তাকে আরও চমকে দিল। এত কাছাকাছি এর আগে কখনো আসেনি দুজন, কিংবা এসেছিল খেয়াল করেনি। একে অন্যের শ্বাসবায়ু পর্যন্ত অনুভব করতে পারছে। আরো অস্থির হয়ে উঠছে দুজনে। ইরা সে হাওয়ার উৎস খুঁজে ঠোঁটের কাছাকাছি এসে পড়ল। অতনুও বেশ কয়েকবার ভাবল, তারপর ভাবল এত ভেবে কাজ নেই, ঠোঁটে ঠোঁট রাখল। আর এক মুহূর্তে যেন সহস্র নদী বয়ে গেল শরীরের মানচিত্রে। কিছুক্ষণ পরে ঠোঁট ছাড়িয়ে সরে এলো ওরা।
সমস্ত নদী মিলিয়ে গিয়ে আবার আগের মতো হয়ে গেল সব। কিন্তু ভেতরে ভেতরে সব যেন বদলে গেছিল। খানিকটা দূরে দুজনেই মাথা নামিয়ে রেখে দাঁড়িয়েছিল। কাজটা ঠিক হলো কিনা এ নিয়ে বোধহয় সূক্ষ্ম হিসেব করছিল। হিসেব কি এলো কে জানে। অতনু ভীষণ আস্তে আস্তে বলল, ইরা আমি বাড়ি যাই, বুঝলি? ইরাও আপত্তি করল না, ঘাড় নেড়ে বলল, ঠিক আছে আয়। তারপর থেকেই চিন্তায় আর কারো ঘুম নেই। অতনু ভাবছে ও খুব বাড়াবাড়ি করে ফেলেছে, এমন করা ওর ঠিক হয়নি। ইরা বোধহয় অনেক কিছুই মনে করেছে। ওদিকে ইরা ভাবছে অতনু কি এসব থেকে দূরে পালাতে চায়? বারবার মাথা নামিয়ে নেয় কেন? চোখে চোখ রাখতে কিসের এত আপত্তি ওর? দুজনের মনে আসা হাজার প্রশ্নেরই উত্তর রয়েছে নিজেদের কাছে, কিন্তু কিছুতেই সেখানে পৌঁছাতে পারছে না। তবে অতনু আর স্থির রাখতে পারছে না নিজেকে। জীবন এমনিতেই আগাছায় ভর্তি, তারই মধ্যে কালে কৈবর্তে একটা দুটো ফুল ফোটে, সে ফুল ঝরতে দেওয়া ঠিক হবে না। তাই অতনু আবার ইরার কাছেই যাবে বলে ঠিক করল। সবকিছুরই একটা হেস্তনেস্ত দরকার। ঝুলে থাকার অনেক বিপদ। যে সময় উঠে আসতে চাইবে পড়ে যাবে নিচে, আর নিচে লাফাতে চাইলে ঘাড়ে লাগবে টান। জামা গলিয়ে ইরার বাড়ির দিকে হাঁটা দিল অতনু। অনেক কিছু ভাবার আছে এখনো, পথ অনেকটা। যা ভাবার পথেই ভেবে নেবে ঠিক করল। কলিং বেল বাজতেই গুনগুন দেবী দরজা খুলল। অতনুকে আবার ওর এই অবস্থার কারণ ব্যাখ্যা করতে হলো। তারপর শটান চলে গেল ইরার ঘরে। ইরা ঘর অন্ধকার করে শুয়েছিল। অন্যদিন হলে অতনু ভেতরে চলে আসত। আজ দরজার বাইরে থেকেই ডাকল, ইরা ইরা। ইরা তো চমকে গেছিল। আস্তে আস্তে উঠে বসল। কেবল নাম ধরে ডেকে থেমে যাওয়ার মধ্যে একটা বিপদ আছে। ইরা সেই বিপদের আঁচি পাচ্ছিল। অতনু অনেকক্ষণ কাঁচুমাচু মুখ করে তাকিয়েছিল। ইরাই খোঁচা দিল, কিরে কিছু বলবি? বল। অতনু বলবে কিনা ভেবে নিল কয়েকবার। তারপর ইরার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, প্রেম করবি আমার সঙ্গে? ভেবেছিস কিছু? ইরা কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকল। বলার সুযোগ পেয়ে অতনুই গড়গড় করে বলে গেল, দেখ, তোর মতো আমাকে কেউ বোঝে না, চায় না, জানে না, কিংবা আরো যা যা হয়। আমাদের মধ্যে একটা টানও রয়েছে যা চাইলেও অগ্রাহ্য করা সম্ভব নয়। আমরা হাজারটা ভুল সিদ্ধান্ত নিতে পারি, নিজেদের এবং বাকিদের জীবনে ঝঞ্ঝাট টেনে আনতে পারি, আর একটা ঠিক সিদ্ধান্তকে সুযোগ দেব না? বল, তুইও তো জানিস। অনেকক্ষণ একটানা বলার পর থামল অতনু। ইরা সব কথা মন দিয়েই শুনছিল, কিন্তু একেবারে উদাসীন হয়ে বলল, শান্ত হ অতনু, বস বস শান্ত হয়ে। ইরার কথায় বসল অতনু, কিন্তু ওর দিকেই তাকিয়ে থাকল। কত সহজে একটা আলোচনাকে অন্ধকার করে দিল ইরা। এরপর তো এ নিয়ে আর বলতেও পারবে না। নিজের মধ্যেই রেখে দিতে হবে যাবতীয় সম্ভাবনা। ইরা চাইলেই সবটা এড়িয়ে যেতে পারত, এড়িয়েই গেছিল প্রায়। কিন্তু ওর নিজের কেমন একটা লাগছিল। অতনুকে পুরোপুরি অন্ধকারে রাখা ঠিক হবে না মনে হলো ওর। ইরা তাই একটা চেয়ার টেনে নিয়ে অতনুর মুখোমুখি বসল। ভীষণ শান্তভাবে বলল, অতনু, আমার মনে হয় এখনো সে সময় আসেনি। অতনু মাথা নামিয়ে রাখল, কোনো সাড়া দিল না। অতনু এইসব মনে হওয়ার একদম ধার ধারে না। এ তো খুবই দুপ্রান্তের ব্যাপার। আজ যদি কেউ ওকে ইন্ডিয়ার জার্সি দেয় উপহারে, অতনু কি এভাবে বলতে পারবে, মনে হচ্ছে এটা ঠিক সময় নয়? চমৎকার। যা কিছু ঘটে যখন ঘটে সেটাই তো ঠিক সময়। আর অতনুর কাছে এই সমস্ত কিছুই বড় চমৎকার।
এত সুন্দর, এত ঠিকঠাক, এত ভালো কিছু আর কখনোই যেন হতে পারে না। সেখানে ইরা যখন বলছে সময় আসেনি, মেনে তো নিতেই হবে। ভীষণ কান্না পাচ্ছে অতনুর। মুহূর্তে গায়েব হয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। মাথা তুলল আস্তে আস্তে। ইরার দিকে তাকিয়ে আলতো করে জিজ্ঞেস করল, আমি কি অপেক্ষা করব তোর জন্য? ইরা কিছু বলে না, তাকিয়ে থাকে অতনুর দিকে। অতনু ইরার চোখ থেকে উত্তর খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। নিজের মতো করে কিছু একটা বুঝে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় অতনু। ইরা জিজ্ঞেস করে, চলে যাচ্ছিস? অতনু ইরার দিকে না তাকিয়ে উত্তর দেয়, চেষ্টা করছি, বোধহয় পারবো না। ইরার মনটা কেমন হু হু করে ওঠে। ছুটে গিয়ে অতনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। অতনু দাঁড়ায় খানিকক্ষণ। আস্তে আস্তে ইরা আলগা করে দেয় দু হাত। নিজেকে ছাড়িয়ে নিয়ে অতনু এগিয়ে যায় দরজার কাছে। ইরা দাঁড়িয়ে থাকে। নিজেকে বড় অসহায় মনে হয় ওর। সময়ের সঙ্গে সঙ্গে অতনুর হাত পুরোপুরি সেরে ওঠে। তবুও মাঠে আর ফেরে না অতনু। আরেকটা টিউশনে জুটিয়ে দেয়। হাতে আরেকটু বেশি টাকা আসে। নিজেকে ব্যস্ত রাখতে চায় অনেকটা। ইরার বাড়ি যায় এখনো, তবে ইরা ডাকলে তবেই। খুব একটা গল্প কিংবা মারপিট আর হয় না। নিজের কাজটুকু মিটিয়ে বাড়ি ফিরে আসে। গুনগুন দেবী, ইরা, এমনকি অঞ্জলি দেবী পর্যন্ত এইসব বদলে যাওয়া টের পায়। কিন্তু সরাসরি কেউই প্রশ্ন করে না। উত্তর থেকে পালিয়ে পালিয়ে দিব্যি বেঁচে থাকে অতনু। মাঝে মধ্যে পেরিস্থানে যায় একা একা। দূরের ট্রেনের দিকে তাকিয়ে থাকে। সেদিনও এভাবেই বসেছিল বিকেলবেলায়। হঠাৎ একটা অচেনা লোক এসে পাশে বসে অতনুর। লোকটার খোঁচা খোঁচা দাড়ি, গায়ে একটা ময়লা পাঞ্জাবি, মাথায় ভর্তি চুল কিন্তু আঁচড়ানো নেই। অতনু লোকটাকে দেখেই চমকে গেছিল। লোকটা বিশ্রী হেসে অতনুর দিকে তাকালো। ভীষণ স্পষ্টভাবে জিজ্ঞেস করল, নাম কি? অতনু উত্তর দেবে কি দেবে না ভাবছিল। লোকটা পকেট থেকে বিড়ির প্যাকেট বার করল। একটা বিড়ি মুখে নিয়ে আগুন ধরালো। অতনু সেই দিকেই তাকিয়েছিল। লোকটা অতনুর দিকে ফিরে জিজ্ঞেস করল, বিড়ি খাবে? অতনুকে যেন বোবায় ধরেছিল। হ্যাঁ কিংবা না কিছুই বলল না। হাত বাড়িয়ে বিড়ি নিল। আগুন ধরিয়ে একবার টানতেই কাশি। সেই কাশি আর কিছুতেই থামে না। অতনুর তো দম আটকাবার জোগাড়। লোকটাই পিঠে মাথায় চাপড় মেরে কাশি কমালো। বিড়িটা টেনে নিয়ে ফেলেই দিচ্ছিল লোকটা। অতনু তার হাত ধরে বলল, খাবো আমি। লোকটা শুনল না, ফেলেই দিল। অতনুর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, প্রেম? অতনু খুব আস্তে আস্তে উত্তর দিল, না, ঠিক প্রেম নয়। কথা নিয়ে একটু খেলে লোকটা কথার মানেই বদলে দিল। দুবার গলা ঝেড়ে নিয়ে বলল, ঠিক প্রেম হলে তো আর কেউ একা একা নদীর ধারে বসে থাকে না। ভুল প্রেম তো, বুঝেছি। চোখে মুখে বিরক্ত নিয়ে তাকালো অতনু। অন্য সময় হলে এ কথার খুবই প্রশংসা করত। নিজেও হয়তো কিছু বলার চেষ্টা করত, কিন্তু এখন ওর এসব ভালো লাগছিল না। উঠে ঘাট থেকে বেরিয়ে যাচ্ছিল। বিড়িতে টান দিয়ে লোকটা বলল, বসো বসো, অত মাতব্বরি করো না, বসো। কেমন সম্মোহিতের মতো ওই গলা শুনে চুপ করে বসে পড়ল অতনু। লোকটা চোখে মায়া নিয়ে তাকালো অতনুর দিকে। লোকটা বলে যেতে লাগলো, দেখো, অনেকে বলে যা হয় মঙ্গলের জন্যই হয়, কিন্তু তা ঠিক নয়। সবকিছু কি মঙ্গলের জন্য হতে পারে? মাঝে মধ্যে যা হয় না, তার সঙ্গেই মঙ্গলের যোগাযোগ বেশি। আর যা কিছু তোমার সব থেকে সুন্দর আর ভালো মনে হচ্ছে, কাল হয়তো এসবের দিকে তাকিয়েই তোমার ভ্রান্ত মনে হবে। অপেক্ষা করে যাও, তাড়াহুড়ো করো না। অতনু লোকটার কথাগুলোই ভাবছিল। খুব একটা ভুল কিছু বলেনি লোকটা। অপেক্ষা করাই উচিত।
অবশ্য অপেক্ষা ছাড়া আর কিছু করারও নেই অতনুর। এ কথা হয়তো বলতে যাচ্ছিল, কিন্তু তাকিয়েই দেখল লোকটা নেই। এরই মধ্যে উঠে চলে গেছে। ঘাট থেকে উপরে এসে এদিক ওদিক দেখল, না, কোথাও দেখা যাচ্ছিল না। ঘাটের পাশ থেকে সাইকেলটা নিয়ে বাড়ির পথ ধরল অতনু। আগে হলে এমন অদ্ভুত কথা বলার জন্য ইরার বাড়ি যেত, কিন্তু এখন এই কথাটাই মনের মধ্যে লুকিয়ে রাখবে অতনু। এসব কথা জমে হয়তো পাহাড় হয়ে যাবে একদিন। আপাতত এই একটা নুড়ি পাথর পড়েই পাহাড়ের সূত্রপাত হল। 11-এর ফাইনাল পরীক্ষা এবার একেবারে দোরগোড়ায় এসে পড়ল। পড়াশোনা না করলে পড়াশোনার প্রসঙ্গ বিশেষ আসে না, কিন্তু পরীক্ষার তো সে বালাই নেই। সময় হলে পরীক্ষা ঠিক এসেই পড়ে। ইরার পরীক্ষা ভালো হলেও যেমনটা আশা করেছিল তেমনটা হলো না। তবে অতনু অনেক ইমপ্রুভ করেছে। জেদের বশে নাকি নিজের জন্যই, তা বোধ হয় ও নিজেই জানে না। তবে শেষের দিকে আরো পাগলের মতো অঙ্ক করছিল অতনু। রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতিটাই একটু সমস্যা করেছিল। বাকি 4টে বিষয় অতনুর তৈরিই ছিল। তবে পুরো ক্লাসের ওভারঅল রেজাল্ট মোটেও ভালো নয়। সে তুলনায় অতনু অনেকটাই ওপরের দিকে। আসলে 11-এ সবার ডানা গজায়, কিন্তু অতনুর এই 11-এই ডানা খসে গেছে। বেশ কিছুদিন ছুটির পরেই এইচএসের ক্লাস শুরু হয়ে গেল। সময় যেন কোনোভাবেই থেমে থাকছিল না। অতনু সময়ের সঙ্গে নিজেকে সামলে নিয়েছিল। কেবল মাঝে মধ্যে সামলানোর জন্য একটা সিগারেট ধরাতো। এতে সামলাতে কতটা পেরেছিল বলা মুশকিল, তবে অল্প কয়েকদিনেই নেশা ধরে গেল। ইরা অবশ্য এসবের কিছুই জানে না। হঠাৎ করেই ওর জীবন কেমন নির্ঝঞ্ঝাট হয়ে গেল। একজনের সঙ্গেই কথা হতো, সেও একটা সামান্য কথা এত জটিল করে বুঝল, কারোর সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতেই ভয় হচ্ছিল ইরার। এইসব অনুভূতির ভাঙচুর বড় অসহ্য লাগছিল ওর। অতনুকে অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু একবারও বোঝাতে পারেনি। নিজেকেও কি বোঝাতে পেরেছে কেন ও দূরে আছে? গুনগুন দেবী একদিন জিজ্ঞেস করছিল, কিরে, কি হয়েছে অতনুর? তোরা তো আর গ্রুপ স্টাডি করিস না, কিছু হয়েছে? ইরা উত্তর দেয়নি। জড়িয়ে ধরেছিল অনেকক্ষণ। চোখ থেকে এক ফোঁটা জলও বেরিয়ে আসেনি, শুধু বুকের কাছে কেমন একটা করছিল। এইসব কষ্ট কোথায় রয়েছে বুঝতে পারছিল, কিভাবে মিটিয়ে ফেলবে তা বুঝতে পারছিল না কিছুতেই। বিকেলে ছাদে গেছিল ইরা। সেই চিলেকোঠার ঘরে তাকিয়েছিল অনেকক্ষণ। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না ভালো করে। হঠাৎ ঘরের মধ্যে থেকে যেন অতনু বলে উঠল, আমিও এখানেই আছি, ভাঙাচোরা বাতিলের দলে, দরকারের সম্ভাবনা নিয়ে এখানে পড়ে আছি। যদি কখনো হাতে করে তুলে নিস তুই। ভূত দেখার মতো চমকে উঠল ইরা। ফিরে এসে বিছানা আগলে শুয়ে পড়ল। সন্ধ্যের দিকে কাঁপুনি দিয়ে জ্বর আসে। জ্বরের খবর পেয়ে ছুটে আসে অতনু। মাথায় হাত বুলিয়ে দেয়। জ্বর চোখে ছলছল করে ওঠে কান্না। ইরা আবছা দৃষ্টিতে অতনুর দিকেই তাকিয়ে থাকে। ইরা এও জানে না অতনু এসেছে কিনা। জ্বরের ঘোরে ভুলও তো মনে হতে পারে, কিন্তু অতনু আসুক বা না আসুক, ইরা অতনুর উপস্থিতি চায়। এটুকু ইরা ভালো মতোই জানে। অনেক কিছু এমনি হারিয়ে যেতে দিয়েছে ও, সে নিয়ে আক্ষেপও করে না আজ। দোষও দেয় না নিজেকে, কিন্তু অতনুকে হারাতে দিলে চলবে না। অতনু হারিয়ে গেলে নিজেকে হয়তো ক্ষমাই করতে পারবে না কোনোদিন। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।